মণ্ডলী, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন শীর্ষ সংবাদ। আমার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন দেশের অনলাইন সংবাদ মাধ্যম নিউজ ফার্স্ট 24 এর প্রধান সম্পাদক জনাব মোহাম্মদ এ আরাফাত। জনাব আরাফাত, মধ্যরাতে আমাদের এই স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে কথা বলবো সারাদিনের যে শীর্ষ সংবাদগুলো আছে সেই সংবাদগুলো এবং তার ভেতরের যে নানা বিশ্লেষণ আছে সেগুলো নিয়ে কথা বলবো। তার আগেই দেখে নিব মোহনা টেলিভিশনে প্রচারিত আজকের শীর্ষ সংবাদগুলো। আওয়ামী লীগ সংবিধান ডাস্টবিনে ফেলতে চাওয়ার রাষ্ট্রদ্রোহিতা, পর্যবেক্ষণ আদালতের খালেদা জিয়াও প্রশ্নবিদ্ধ করেছেন তার দেশাত্মবোধ। বঙ্গবন্ধু পালিয়ে থাকা খুনিদের দ্রুত দেশে ফেরাতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, ঘাতকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান। প্রতিহিংসা মেটাতেই মির্জা ফখরুলের উপর আওয়ামী লীগের এই হামলা, অভিযোগ রিজভী আহমেদের। এবং লোডশেডিং এর প্রতিবাদে মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 5 ঘণ্টা অবরোধ, র্যাব পুলিশের লাঠিচার্জ। আরাফাত, আমরা যেমনটা সংবাদ শিরোনামে দেখলাম যে আজকের সবচেয়ে বড় খবর যেটি আমরা শীর্ষেতে রেখেছি বা লিড নিউজ করেছি, সেটি হচ্ছে যে সংবিধান সংসদ নিয়ে মাননীয় বিরোধী দলীয় নেত্রীকে আজকে কোর্ট বলেছে যে তাকে সতর্ক করে দিয়েছেন যে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার তিনি যে মন্তব্য করেছেন এবং বলেছেন যে তার দেশপ্রেমের অভাব রয়েছে। তো এই যে প্রধান বিরোধী দল, সেই দলের নেত্রী এবং তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, তার দেশপ্রেমের অভাব রয়েছে, সেটি কোর্ট আজকে বলেছে। এবং কি ঘটেছিল আজকে যদি একটু বলেন আমাদেরকে। এখন উনি কিছুদিন আগে যে মন্তব্যটি করেছে, এটা নিয়ে দেশে আসলে বেশ কিছুদিন ধরে একটি ঝড় উঠেছে, এটা তো আমরা জানি। কারণ সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। কিছু বিষয় আছে দেশের, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, সংবিধান, বিশেষ করে সংবিধান তো বটেই, যেটি আমাদের এমন একটি ডকুমেন্ট যেটি আমাদের দেশের সবকিছুকে ধারণ করে, চেতনা এবং সবকিছু, একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার সবকিছু। সেই সংবিধানের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ সেটি খুবই জরুরি। এবং বিশেষ করে এই সংবিধানটি আমরা কিন্তু হুট করে পেয়ে যাইনি। এই সংবিধানটা আমরা পেয়েছি এই দেশের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে এই দেশের জন্ম হওয়ার সাথে এই সংবিধানটি আমাদের কাছে এসছে। যদিও আমরা জানি এই সংবিধানকে বিভিন্ন পর্যায়ে অনেক কাটাছেড়া করা হয়েছে। 75-এর 15 আগস্টের যে পট পরিবর্তন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার সপরিবারে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটি যদিও একটি ব্যক্তি বিশেষের হত্যাকাণ্ড নয়, একটি আদর্শকে হত্যা করা হয়েছে আমরা জানি। এবং তার প্রমাণ আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে সংবিধানের মধ্যে মুক্তিযুদ্ধের 71-এর যে চেতনা, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনা, একটি সুষম বন্টন ভিত্তিক একটি অর্থনৈতিক ব্যবস্থা এবং বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যে সমাজ ব্যবস্থা, যে ধর্মনিরপেক্ষ সমাজ ব্যবস্থা এবং গণতান্ত্রিক সাধারণ মানুষের যে ওপিনিয়ন, যে মতামতকে মাথায় রেখে যে শাসন ব্যবস্থা, এটি ছিল মূল চেতনা আমাদের মুক্তিযুদ্ধে। এবং সেই চেতনাকে ধারণ করেছিল 72-এর সেই সংবিধান। কিন্তু আমরা দেখেছি যে 75-এর 15 আগস্টের সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই চেতনাকে হত্যা করা হয়েছে এবং তারপরে বাংলাদেশ একেবারে উল্টো পথে হাঁটছিল। শুধু তাই নয়, এত জঘন্য কিছু বিষয় ঘটেছিল যে জাতির জনকের হত্যাকাণ্ডের হত্যাকারী যারা, তাদের বিচারের পথকে রুদ্ধ করা হয়েছিল এই সংবিধানে। এবং আমরা জানি যে আজকের আমাদের যে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী, উনি দেশে ফিরে আসলেন। উনি ওই সময় দেশে ছিলেন না, ফিরে আসলেন, আওয়ামী লীগের দায়ভার উনি গ্রহণ করলেন। কিন্তু ওরকম একটি সংবিধান, যে সংবিধানকে কেটে ছিঁড়ে একেবারে তছনছ করা হয়েছে, ওরকম একটি সংবিধান যেখানে তার নিজের পিতার এবং তার পরিবারের সবার যে হত্যাকাণ্ডের বিচারের পথকে রুদ্ধ করা, সেই সংবিধানকেও কিন্তু উনি ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেননি। উনি ধৈর্য ধরে নেতৃত্ব দিয়েছেন, রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন এবং সেই সংবিধান থেকে সেই যে মানবতা বিরোধী, সভ্যতা বিরোধী, ন্যায্যতা বিরোধী যে সংশোধনীগুলো, যেগুলো বিচারের পথকে রুদ্ধ করেছিল, সেগুলোকে উঠিয়ে দিয়ে বিচার কার্য একটি পর্যায়ে এসে আমরা দেখেছি শেষ হয়েছে এবং অপরাধীদের বিচারও হয়েছে আংশিকভাবে। এবং পরবর্তীতে যে সংশোধনীগুলো, বিশেষ করে পঞ্চম সংশোধনী, যেগুলো আমরা জানি যে একেবারে সামরিক শাসকরা জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
যেভাবেই তাদের মন মতো হঠকারীভাবে যা ইচ্ছে তাই করেছিল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে একেবারে ভুলুণ্ঠিত করেছিল, সেই সংশোধনীগুলোকে ধীরে ধীরে আমরা পরিচ্ছন্ন করেছি এবং সংবিধানকে 71 মুক্তিযুদ্ধে যে চেতনা, 72 সংবিধানের মূলমন্ত্র, সেই জায়গাতে আমরা অনেকখানি এগিয়ে গিয়েছি এবং সেই এগিয়ে যাওয়ার পথে শেখ হাসিনা কিন্তু নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আজকে এসে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী, আপনি বললেন উনি পরপর 3বারের প্রধানমন্ত্রী, 2বারের প্রধানমন্ত্রী, বেসিক্যালি 15 ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনকে অনেকে বলেন যে ওটাকে কনসিডার করে, যদিও সংবিধানের স্বীকৃতি আছে কাজে 3বার বলতে হবে। উনি যেভাবে উচ্চারণ করেছেন সেটি একেবারেই অগ্রহণযোগ্য, অরাজনৈতিক এবং শিষ্টাচার বহির্ভূত। এই সংবিধানকে এভাবে ছুঁড়ে ফেলে দেয়া এটা বলা যায় না এবং এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। মানে আপনি তো মানে newsfast24.com এর সম্পাদক এবং যেহেতু সম্পাদক সেহেতু আপনার খোঁজ খবর রাখতেই হচ্ছে আজকে সারাদিনে কি ঘটছে এবং আসলে কি ঘটেছে। এই বিষয়টিকে কেন্দ্র করে আপনারা জানেন যে সাংবাদিক কলামিস্ট শাহরিয়ার কবির একটি মামলা করেছেন। বিশেষ করে আমিনি আরো নোংরাভাবে বলেছেন যে এই সংবিধানকে ডাস্টবিনে ফেলে দেবে। আমাদের অবাক লাগে যে এই আমিনীদের কি ভূমিকা ছিল মুক্তিযুদ্ধে, আজকে কি ধরনের রাজনীতির চর্চা তারা করছে বাংলাদেশে। যে রাজনীতি চর্চাকে আমরা অনেক আগে নাকচ করেছি, 71-এ আমরা নাকচ করেছি, যে রাজনীতি চর্চা থেকে বের হয়ে এসে আমরা একটা প্রগতিশীল ধারাকে উন্মোচিত করার চেষ্টা করেছি, যে রাজনীতি চর্চা কন্টিনিউ করতে যেয়ে আজকে পাকিস্তান কোন জায়গায় পড়ে গেছে, সেই রাজনীতি ধারক বাহক আমিনীরা আজকে ডাস্টবিনে ফেলে দিতে চায়। সে আমিনী বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহিতা মামলা করেছেন শাহরিয়ার কবির এবং আজকে কোর্টের মধ্যে যে ঘটনা ঘটেছে এটি আশ্চর্য একটি ঘটনা। সেটি হচ্ছে যে আজকে এই মামলা নিয়ে বিচারপতিকে আক্রমণ করা হয়েছে এবং যিনি বাদী, যিনি বিচার প্রার্থী শাহরিয়ার কবির, যিনি বিচার চাইতে গেছেন, তাকে আক্রমণ করা হয়েছে। এবং খুবই মজার ব্যাপার হচ্ছে ওখানে তো পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর প্রোটেকশন দেওয়ার কথা, তারা কিন্তু ওখানে প্রথম দিকে ছিল এবং বিএনপির পক্ষে লয়ার যারা ছিল, যাদের জঙ্গি মন ছিল এতটাই বেশি, তাদের সেই যে মনোভাবের জন্য তারা দাবি করেছে যে পুলিশ থাকতে পারবে না এবং যার কারণে অ্যাটর্নি জেনারেল উনি ওনাদের ওপিনিয়ন রাখার জন্য পুলিশকে বাইরে বের করে দিয়েছে এবং পরবর্তীতে পুলিশকে ঢুকতে হচ্ছে এবং তাদেরকে প্রোটেকশন দিতে হয়েছে। তারা টেবিলের উপরে উঠে, চেয়ারের উপর উঠে যে ধরনের আচরণ আজকে করেছে, এই ধরনের সন্ত্রাসী আচরণ আমরা কোর্টের মধ্যে দেখতে চাই না, মানে যেটি খুবই দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। এবং আমি একটি দাবি জানাতে চাই আপনাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটি হচ্ছে কোর্টের মধ্যে আমার মনে হয় সিসিটিভি ক্যামেরা বসানো উচিত এবং কোর্টের মধ্যে কি হচ্ছে জনগণের সামনে এগুলো তুলে ধরা উচিত, জনগণ জানতে হবে এবং কারা করছে সেগুলো, কারা করছে জনগণ সরাসরি জানবে। কারণ আপনি এক ধরনের আচরণ করবেন, মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন, সেই কাজটি যাতে না হয়। মানে আজকের যে জাজমেন্টটি আমরা দেখেছি সেখানে কিন্তু আরো বলা হয়েছে যে সংবিধান ছুঁড়ে ফেলা মানে সার্বভৌমত্বকে ছুঁড়ে ফেলা। অবশ্যই। এবং বলা হয়েছে যে মাননীয় বিরোধী দলীয় নেত্রী তার প্রতি সম্মান দেখিয়ে কোর্ট বলেছে যে যেহেতু আপনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন সেহেতু আপনাকে আদালতে তলব করা থেকে বিরত রাখা হলো, কিন্তু বাট এই বিষয়টি নিয়ে আপনি যেন আরো সতর্কতার সাথে কথা বলেন এবং এক অর্থে সতর্কই করার বিষয়টি না। যেটা আমরা জানি যে বিচার প্রার্থী যে শাহরিয়ার কবির, উনি মূলত বিচার চেয়েছেন আমিনীর বিপক্ষে, কিন্তু ওই প্রক্রিয়ার মধ্যে উনি খালেদা জিয়ার এই বিষয়টি উঠিয়ে এনেছেন এবং বলেছেন যে উনি উনার বিপক্ষেও কোর্টের একটি অ্যাকশন, এবং উনি আসলে সরকারকে এক অর্থে দায়ী করেছেন, সরকার ইন অ্যাকশন। কাজে সরকার কিন্তু যথেষ্ট টলারেন্ট, এখানে অনেক সহনশীলতা দেখাচ্ছে, কিন্তু উনি বলছেন যে এইখানে শক্ত হাতে আমাদের একটা অ্যাকশনে যেতে হবে, কারণ সংবিধান নিয়ে এই ধরনের মন্তব্য আমরা টলারেট করতে পারি না, এটা নিছক একটি রাজনৈতিক মন্তব্য হতে পারে না। এবং সরকারের উদ্যোগও ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে মাননীয় বিরোধী দলীয় নেত্রীর এরকম মন্তব্য ঠিক নয়। কিন্তু ফজলুল হক আমিনীকে যখন এই বিষয়ে কোর্টে নিয়ে আসা হলো এবং আপনি জানেন যে গণমাধ্যমের সাথে আপনি সম্পৃক্ত, আপনি জানেন যে তখন বক্তব্য ছিল তিনি বলেছিলেন যে এটি তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং বলার জন্য বলেছেন, বিরোধীদের জন্য বলেছেন, এরকম বলেছে যখন তাকে করলো। তো আমি যদি আপনার কাছে একটু জানতে চাই, রাজনৈতিক বক্তব্য মানে কি যা খুশি তাই বলা? এক্স্যাক্টলি, আমি সেই বলতে যাচ্ছিলাম। এই বিষয়গুলোকে যদি আমরা লাই দিয়ে যাই, এগুলো তো একটি কিছু স্পেসিফিক লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে এগুলোর বিপক্ষে অ্যাকশন নেওয়ার বিষয়গুলি ব্যাখ্যা করা আছে, আইনে আছে, সংবিধানে আছে। তাহলে কালকে কেউ জাতীয় সঙ্গীত নিয়ে যা ইচ্ছে বলবে, কেউ জাতীয় পতাকাকে যা ইচ্ছে করবে, কেউ আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা যুদ্ধ নিয়ে, বাংলাদেশের অস্তিত্ব নিয়ে যা ইচ্ছে তাই করবে। কাজে এরকম কিছু বিষয় যেগুলো তো আমরা সবাই মিলে ইউনানিমাসলি এক ধরনের কনসেনসাস এগ্রিমেন্ট আমাদের আছে, আমাদের কোথায় শ্রদ্ধার জায়গাটি থাকতে হবে। কাজে আমার মনে হয় যেহেতু বলা আছে স্পেসিফিক্যালি কোনটা, কোন কথাগুলি, কোন আচরণগুলি রাষ্ট্রদ্রোহিতা বলে তো একটি বিষয় আছে। তো সংবিধানকে ছুঁড়ে ফেললে যদি রাষ্ট্রদ্রোহিতা না হয়, তাহলে
কি রাষ্ট্রদ্রোহী কি করলে রাষ্ট্রদ্রোহী এক্স্যাক্টলি। তারপর কোর্ট তো আমি দেখছি মনে হয় আমি মনে করি কোর্টও অনেক সহনশীল এবং যথেষ্ট সম্মান রেখে মাননীয় বিরোধী দলের নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন, এবং আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে খুব সাবধানতা অবলম্বন করা উচিত। না, কারণ আজকে ওইখানে তো বলাই হয়েছে যে মানে এই তলব করা থেকে বিরত রাখার অন্যতম কারণ হচ্ছে যে যেহেতু আপনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু আপনার বোঝা উচিত যে গণমাধ্যম এবং কিভাবে কথা বলতে হয় সেই বিষয়গুলো নিয়ে। আমি একটি কথা বলি যে স্বাধীনতা বিরোধী চক্র, এই যে জামাতে ইসলামী এবং পরবর্তী এই আমিনি যারা, এদের খপ্পরে পড়ে আসলে বিএনপি বা তার নেতৃত্ব খালেদা জিয়া উনার এই ধরনের মন্তব্যগুলি বের হয়ে আসছে, এবং আমি মনে করি এগুলো স্বাধীনতা বিরোধী যারা, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে না, 71-এর মুক্তিযুদ্ধের চেতনায় যারা শ্রদ্ধাশীল নয়, তাদের কাছ থেকে এই ধরনের আচরণ এবং এগুলো আসতেই পারে। তবে আমাদের এগুলোর ব্যাপারে যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। যেমন একটি বিষয় যদি আপনি খেয়াল করেন যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মাননীয় ফখরুল ইসলাম আলমগীর, তার কিছু সাম্প্রতিক সময়ের বক্তব্য, যেমন তিনি এই 5ম সংশোধনী নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন, এবং সর্বশেষ যে সংবিধান সংশোধন হলো সেটি নিয়েও তিনি বলেছেন যে ভোটের অধিকার হরণ করা হয়েছে এবং জনগণের কথা বলার স্বাধীনতা হরণ করেছে। এই কথাগুলো কিন্তু বলছে, কিন্তু বাট এগুলো কিন্তু আমরা খুঁজতে যে ওই আইনগুলোর মধ্যে কোথাও নেই, এরকম কেউ দেখাতে পারবে না। কিন্তু আপনি আপনার কাছে আসছি আমি, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে সাম্প্রতিককালে তিনি আরেকটি মন্তব্য করেছেন যে বিচার বিভাগ দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। আজকের এই ঘটনায় আলোকে আপনি কি বলবেন, কারা আসলে নিয়ে যাচ্ছে? প্রথম কথা হচ্ছে এই ধরনের মন্তব্যগুলোই আমাদেরকে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে নিয়ে যাবে, যে একটা মেঠো বক্তৃতার মতো। অ্যাবসলিউটলি, এবং এগুলো মানুষকে বিভ্রান্ত করবে, কারণ এগুলো তথ্যপাত্য ভিত্তিক, অবজেক্টিভ, স্পেসিফিক, সুনির্দিষ্টভাবে এই বক্তব্যগুলোকে সাবস্ট্যান্সিয়েট বা এস্টাবলিশ করার কোনো সুযোগ নেই। আর 2 হচ্ছে আজকে কোর্টে যে আচরণ করলো, যে লয়ার বেশে যেসব মানে যে জঙ্গি তৎপরতা, যে দলীয় ক্যাডাররা, সেগুলো রাদার আমাদের দেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে যাবে। আপনাকে আমি একটি বিষয় পরিচ্ছন্ন করে দিতে চাই, ব্যাখ্যা করতে চাই। প্রথম কথা হচ্ছে যে কোর্ট কিন্তু তার কাজ করেছে। দেখুন কোর্ট কি করেছে, একেবারে ডিউ প্রসেসে কোর্টের দায়িত্ব হচ্ছে, হাইয়েস্ট কোর্টের দায়িত্ব হচ্ছে, তারা হচ্ছে সংবিধানের কাস্টোডিয়ান, সংবিধানকে তাদের প্রোটেক্ট করার দায়িত্ব। সংবিধানকে হুট করে একজন সামরিক শাসক ক্ষমতা নিয়ে বন্দুকের নলে ক্ষমতা দখল করে কাটাছেঁড়া করবে, সেটি তো হতে পারে না। এবং সংবিধানের যে মূল স্পিরিট সেটাকে নষ্ট করে ফেলে, এটা হতে পারে না। কোর্ট যেটি করেছে, কোর্ট সেটাকে নাল এন্ড ভয়েড করে দিয়েছে। কোর্ট কিন্তু সংবিধান সংশোধনী করেনি। কোর্ট ক্লিয়ারলি সংবিধান সংশোধনী করার কোন এখতিয়ার কোর্টের নাই এবং করেওনি। বরং যারা আনডিউ প্রসেসে, অসৎ উপায়, অবৈধ পন্থায় সংবিধানকে কাটাছেঁড়া করেছে সংশোধনীর নামে, সেই ধরনের অবৈধ সংশোধনীকে কোর্ট বাতিল করেছে। তাহলে কোর্ট কিন্তু রাদার আপনার সংবিধানকে সংশোধন করবে সংসদ এবং সাংসদরা, এবং সাংসদদের বাইরে যদি অবৈধ শাসক করে, সেটিকে নাল এন্ড ভয়েড করে দিয়ে, সেটিকে অবৈধ ঘোষণা করে দিয়ে কোর্ট সংসদের যে সংবিধানকে সংশোধন করার যে একমাত্র এখতিয়ার, সেটিকে আরো প্রোটেক্ট করলো, সেটিকে আরো রক্ষা করলো। কোর্ট সেই কাজটি করেছে দেখুন। এবং পরবর্তীতে যে সংবিধান সংশোধনী হয়েছে, যেটি আমরা দেখলাম, সেটিও কিন্তু একটি সাংবিধানিক এবং ডিউ প্রসেসের প্রক্রিয়ার মধ্য দিয়েই হয়েছে। সেখানে আমরা দেখেছি এই যে বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে আলোচনা, সেটাও কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, তারপরও সরকার এটা করেছে। এবং তারপরে সংবিধান সংশোধনী কিভাবে হবে, সংবিধানে বলা আছে সংসদের মধ্যেই 2/3 আসনের, যে সংখ্যাগরিষ্ঠ আসনের অ্যাবসলিউট মেজরিটির মধ্য দিয়ে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং সেটিও হয়েছে। এখানে কোথাও আনডিউ প্রসেসে কিছু করা হয়নি। বরং আজকে যারা বলছেন এগুলো, তাদেরই পিছনের ইতিহাসে আমরা যদি দেখি, তারাই কিন্তু একটি অবৈধ পন্থায় এই সংবিধানকে, এই সংসদকে, সবকিছুকে এবং কোর্টকে অবৈধ পন্থার মধ্য দিয়ে পরিচালিত করেছেন। আজকে কিন্তু এসে এই যে অভিযোগগুলি, সেগুলো সঠিক হচ্ছে না। আমি একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, যে আপনি যে কথাটি বললেন যে আজকে যারা এই কথাগুলি বলছেন, তারা যখন সংবিধানকে কাটাছেঁড়া করেছে, তখন আমাদের দেশের যে সুশীল সমাজটা ছিল, তখন আমাদের দেশের যারা টকশোর প্রধান কর্তা ছিল, বা যারা টকশোতে গরম করে ফেলেন, হ্যাঁ, তাদের কি কর্মকাণ্ড ছিল, সেটি নিয়ে আমি আপনার কাছে আসবো। কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটি সম্পাদক জনাব নিউজ ফার্স্ট 24 এর সম্পাদক জনাব মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে আমরা কথা বলছিলাম যে যেভাবে সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছিল, সে সময় যারা সুশীল সমাজ ছিল, তাদের অবস্থাটা কি ছিল, যে যারা টক শোতে এই বিভিন্ন বিষয়ে সরকারকে উপদেশ দেন, নির্দেশ দেন, কখনো কখনো ধমকান। সুশীল সমাজ যে বিষয়টি আপনি বললেন, দেখুন এ ব্যাপারে আমার নিজস্ব একটি অভিমত আছে, যে আমরা আসলে আমাদের কথাবার্তাগুলি কেমন হওয়া উচিত, নির্মোহ এবং সত্য। আপনি অনেস্টলি সত্যকে
উচ্চারণ করবেন, সেটিই হচ্ছে সুশীল সমাজের মূল কাজ। এবং আপনার যে শিক্ষা, আপনার যে সততা এবং যে সাহস, সবকিছুর সমন্বয়ে আপনি সত্য কথাগুলি বলবেন। সুশীল সমাজের কাজ কিন্তু এটি নয় যে সমাজে ন্যায় এবং অন্যায় হবে তার মাঝখান দিয়ে হাঁটা। তথাকথিত নিরপেক্ষতা বজায় রাখার জন্য সত্য মিথ্যে মিশে ব্যালেন্সড কথা বলা কিন্তু সুশীল সমাজের কাজ হওয়া উচিত নয়, যেটা আমি মনে করি। সত্য উচ্চারণ করার সাহসের সাথে আমি যে কথাটি বলছি সেটা কার পক্ষে গেল সেটি বড় কথা নয়, কথাটি সত্য কিনা। কাজে আমাদের সৎ হওয়ার দরকার সবার আগে, এবং তার সাথে সাহসী এবং তথ্যউপাত্ত ভিত্তিক কথা বলার প্রয়োজন আছে। যা যা আমরা বলছি সত্য কিনা, সেই সত্য কথাগুলি বলা খুবই জরুরি। কিন্তু আমরা যখন দেখি যে সমাজে সত্য আর মিথ্যার মধ্যে দ্বন্দ্ব আছে এবং আমরা সত্য মিথ্যাকে গুলিয়ে ফেলি, মাঝখান দিয়ে কিছু কথা বলার চেষ্টা করি, আমরা ন্যায় এবং অন্যায়ের যে দ্বন্দ্ব আছে তার মাঝখানে সুবিধার জন্য কিছু কথা বলি, এই জিনিসগুলি কি একটা যে সো কল্ড আমাদের শোনেন দর্শকরা যারা, তারা তো সবকিছু জানে না, তাদের মধ্যে তো তথ্যপথের অপ্রতুলতা আছে। আমরা যারা সুশীল সমাজ লিখি বা কথা বলি বিভিন্ন পর্যায়ের, আমাদের তো একটা অব্লিগেশন, একটা দায় আছে যে আমাদের অডিয়েন্সদেরকে সত্য উপস্থাপন করা, অডিয়েন্সদের কাছে তথাকথিত নিরপেক্ষ একটা অ্যাপিয়ারেন্স, একটা কি বলবো, এক ধরনের ইমপ্রেশন তৈরি করা আমাদের কাজ নয়। এবং সেটা আমরা চাইলে পারবো খুব টেকনিক্যালি মাঝখান দিয়ে কথা বলে, কিন্তু সেটির মাধ্যমে কিন্তু আমরা আমাদের অডিয়েন্সদেরকে আসলে এক অর্থে ধোকাই দিই, ধোকা এবং বোকা বানানোর, ধোকা দিয়ে এবং বোকাই বানায়। কাজে সত্য কথা বলা খুবই। যেমন একটি বিষয় যদি আপনার দৃষ্টি আকর্ষণ করি, আপনি আজকে হয়তো দেখবেন যে নিশ্চয়ই আপনার অনলাইনেও সেই খবরটি আছে যে ফজলুল হক, আজকে জানেন যে রমজানের প্রথম দিন এবং আমরা বাঙালিরা সেই রমজান পালন করছে, এবং আমি মনে করি যে একটি বড় উৎসব এবং সংযমের একটি বিষয়। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আজকে গণভবনের কর্মচারীদের সাথে ইফতার করেছেন, এতিমদের সাথে ইফতার করেছেন, এবং মাননীয় বিরোধী দলীয় নেত্রীও আজকে ঠিক সেটাই করেছেন, যে এতিমদের সাথে ইফতার করেছেন। কিন্তু বিএনপির যে শরীক ফজলুল হক আমিনী, মানে তিনি আজকে ইফতারের পরপরই একটি করেছেন যে দেশ জাহান্নামের চেয়েও খারাপ অবস্থায় রয়েছে। এই বিষয়টি নিয়ে আপনি কোনো মন্তব্য করবেন কিনা? দেখেন, এটি উনার ব্যক্তিগত অভিমত। জাহান্নামের চেয়ে খারাপ অবস্থায় আছে কিনা, উনি কি ঘুরে এসেছেন কিনা, বিষয়টি তো সেটি, উনি কিভাবে জানলেন জাহান্নামে কি হয়, এটি একটি বিষয়। আর যেটি হচ্ছে যে এদেশের মানুষ কিভাবে, সেটি হচ্ছে বড় কথা। উনি ধর্মের কথা বলেন, কিন্তু উনার আচরণের মধ্যে ধর্মের কোনো কিছু আমরা খুঁজে পাই না। আমরা কিছুদিন আগে হরতালে দেখেছি কিভাবে পবিত্র কোরআন শরীফকে নিয়ে ব্যবহার করা হয়েছে, একেবারে কোমলমতি কিছু শিশুদেরকে নিয়ে কিভাবে। আপনি যেটির কথা বলছিলেন মাদ্রাসা, এবং সেটি কিন্তু দখল করা একটা জায়গা। এক্স্যাক্টলি, আপনি যেটা বলছেন রাইট, দখলকৃত একটি জায়গা, মানে বেআইনি ভাবে, যেটি আমি এটা জানি না, আপনি বলছেন। তো এই যে আচরণগুলি, হ্যাঁ, এগুলো তো ধর্মের কথা হলো না। আমরা ধর্ম কথা বলে অধর্মের কাজ করব। কাজে আমার মনে হয় কি যে খুবই মানে শক্তভাবে এই বিষয়গুলি আমাদের দমনই করা উচিত আমি বলবো, এবং মানুষকে সচেতন করার মধ্য দিয়ে এই জিনিসগুলোকে আমরা প্রত্যাখ্যান করতে পারি। কিন্তু একটি বিষয় আমি বারবার আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যে সংবিধান সংশোধন নিয়ে সাম্প্রতিক সময় আমরা যে বিষয়টি দেখছি, সেটি নিয়ে প্রধান বিরোধী দল জনমত তৈরি করার চেষ্টা করছেন, এবং তারা হরতালের মতো কর্মসূচি দিয়েছিলেন, এবং বেশ কয়েকদিন হরতালও ছিল, বেশ কিছু ঘটনা সেখানে ঘটেছে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে হরতাল হলো কি হলো না, বা জনগণ সাড়া দিল কি দিল না, সেটি জনগণের ব্যাপার, বা সেটি নিয়ে আমরা কথা বলতে চাই না, এবং সেটি একদম সম্পূর্ণ জনগণের ব্যাপার। কিন্তু যে বিষয়টি আলোচনায় আসে বারবার, যে তার পরবর্তীতেই আমরা কিন্তু দেখি যে কিছু গণ অনশনের মতো কর্মসূচি, এবং গণমাধ্যমে খবর বের হয়েছে যে দলের ভেতরকার যে নড়বড়ে একটা অবস্থা, এবং কর্মীরা মাঠে নামতে চান না, এবং নেতারা রাজপথে থাকেন না, যেটা হরতালে আমরা দেখেছি। তো এইরকম একটি ধারাবাহিকতায় আমরা দেখছি যে শুধুমাত্র গণমাধ্যম কেন্দ্রিক কর্মসূচি, যে ড্রয়িং রুমে বসে বেশ কিছু মিডিয়াকে খবর দেয়া এবং সেটা বলতে প্রচার করা, সত্য মিথ্যা যা হোক, এবং তারা যখন যেটি বলে সেটি কিন্তু সংবাদ, সেটি কিন্তু প্রচার করতে হয়। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আচ্ছা, দেখুন, মূল কথা হচ্ছে কি যে আপনি জনগণকে সম্পৃক্ত করতে গেলে, এমনকি আপনার যে নেতা কর্মী পর্যায়ে যারা, মাঠ পর্যায়ে যারা কর্মী, তাদেরকেও যদি সম্পৃক্ত করতে যান, তাদেরকে তো আপনার মোটিভেট করতে হবে। কর্মসূচি মোটিভেটটা আপনি কিভাবে করবেন? একটা অন্যায্য অযৌক্তিক দাবিকে নিয়ে তো আপনি মোটিভেট করতে পারেন না। আপনি দেখুন, আমরা 2006 সালের কথাই বলি, তখন যে পরিস্থিতিটি ছিল, আমরা জানি যে একটা অবৈধ ভুয়া ভোটার লিস্টের একটা ইলেকশন, এবং এটা এত পরিচ্ছন্ন ছিল দেশের জনগণের কাছে, একটি অন্যায় হতে যাচ্ছিল। সেই অন্যায়কে প্রতিরোধ করতে গিয়ে যখন আপনি আন্দোলনে যান, তখন কিন্তু মানুষ মোটিভেটেড হয় অন্যায়কে প্রতিবাদ করে, গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। কিন্তু আপনি একটি
একটি ইস্যু তৈরি করার চেষ্টায় প্রচেষ্টার অংশ হিসেবে যখন করতে যান, তখন কিন্তু ওই যে গণ অনশন গণ ভক্ষণে রূপান্তরিত হয়। কেন? কারণ মানুষের মধ্যে সেই উন্মাদনাটা থাকে না, কারণ সে তো নিজেকে সম্পৃক্ত করতে পারে না, সে তো সেইভাবে বুঝতেই পারছে না সে কার স্বার্থে এগুলো করবে। আপনি আপনার নেতৃত্বে বড় একটি গুণ হচ্ছে মানুষকে আইডেন্টিফাই করতে হবে, এটা আমাদের সবাই সম্মিলিত একটি লক্ষ্য যেখানে আমরা সম্মিলিতভাবে পৌঁছতে চাই। কিন্তু এটি যদি কোনো ব্যক্তি বিশেষের বা পরিবারের বা একটি দল লক্ষ্য হয়, সবাইকে আপনি সম্মিলিতভাবে এখানে এনগেজ করা পসিবল হবে না, যার কারণে এগুলি বারে বার ব্যর্থ হয়ে যাচ্ছে। যৌক্তিক কারণে আপনাকে একটা প্রশ্ন করি, সংবিধান যে সংশোধিত হয়েছে এটি কি কোনো অবৈধ প্রক্রিয়ায় হয়েছে? হয়নি। পঞ্চম সংশোধনী যে বাতিল হয়েছে এটি কোনো অবৈধ প্রক্রিয়ায় বাতিল হয়েছে? হয়নি। কাজে এই ধরনের বিষয়গুলোর বিপক্ষে আপনি আন্দোলন কি করে গড়ে তুলবেন? এবং জনগণ সেটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে, এবং যার কারণে তাদের এখন যেটি করছে, তারা এখন ড্রয়িং রুম ভিত্তিক, আপনি যেটি বললেন, এক ধরনের রাজনীতি এবং মিডিয়া গণমাধ্যম ভিত্তিক, যেটি এক অর্থে আমি খুব নেগেটিভ বলবো। আমরা একদম আমাদের সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। একটি খুব সংক্ষিপ্তভাবে আপনার একটি প্রশ্নের উত্তর আমরা আশা করব। সেটি হচ্ছে যে জানেন যে বাংলাদেশের মানুষের যে নেচার, সেটি কিন্তু আমরা দেখি যে 4,500 বছর আগের থেকে কিন্তু একটা অসাম্প্রদায়িক চেতনায় এদেশের মানুষ বড় হচ্ছে। তো এই যে যারা অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছে সাম্প্রদায়িকতার নামে, হিন্দু মুসলিম বিভাজনের মাধ্যমে, তারা আসলে কোন দিকে নিয়ে যেতে চান এই দেশকে? অতি সংক্ষেপে। আপনি সঠিক কথাই বলেছেন। আমাদের 4,500 বছর ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি, এগুলো কিন্তু, এবং আমাদের যে সোশিও ইকোনমিক অ্যান্ড ডেমোগ্রাফিক কম্পোজিশন অফ আওয়ার পপুলেশন, আমরা কিন্তু অনেক অসাম্প্রদায়িক, এবং আমাদের এই জাতিটা বিকশিত হয়েছে এই অসাম্প্রদায়িকতা চর্চার মধ্য দিয়ে। আমাদের সাহিত্যে, আমাদের গানে, আমাদের সবকিছুর মধ্যে প্রতিফলন আমরা দেখেছি। এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলনটি তার মধ্যে এটা একটা সাংস্কৃতিক আন্দোলন দিয়ে শুরু হয়ে পরবর্তীতে অর্থনৈতিক, এবং এটা বিকশিত হয়েছে কিন্তু একটি অসাম্প্রদায়িক রাজনীতির মধ্য দিয়ে, এবং সেইভাবেই কিন্তু আমরা সংবিধানের রচনা করেছি। কাজে এখানে অসাম্প্রদায়িকতার এক ধরনের ডমিনেন্স আছে, কিন্তু কিছু নষ্ট উপাদান এই দেশের রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে, যেগুলো বিভিন্নভাবে অন্যান্য দেশ থেকে এখানে ইম্পোর্ট করা হয়েছে, এবং এই নষ্ট উপাদানগুলি সব অনিষ্টের মূল কারণ, এবং সেগুলো আমাদের প্রত্যাখ্যান করতে হবে। যারা মোহাম্মদ আরাফাত, আমার হাতে বেশ কিছু সংবাদপত্র আছে, আমি একটু শুধু আপনার বেশ কয়েকটি দৃষ্টি আকর্ষণ করব এই সংবাদপত্রের কয়েকটি খবরে। আমার হাতে আছে কালের কণ্ঠ, তাদের প্রধান শিরোনাম হচ্ছে আদালতের সংঘাত, খালেদা ও আমিনীর বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল, বিরোধী দলীয় নেতার দেশপ্রেম প্রশ্নবিদ্ধ, হাইকোর্ট এই কথা বলেছে, যেটি নিয়ে আজকে আমরা এতক্ষণ কথা বলছিলাম। এর বাইরেও আছে নরসিংদীতে 2 বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত 16, আহত 30। আপনি আরেকটি খবর আছে যে ইঞ্জিনে পাখি, সিলেটে অল্পের জন্য রক্ষা পেল 175 জন বিমান যাত্রী, ভেজালের বিরুদ্ধে আইন কঠোর প্রয়োগ হচ্ছে, বিষে ভরা ইফতারি। আপনি জানেন যে আজকে আমরা ইফতার, এবং সেখানে যেটি থাকে যে খুব, আমার হাতে আছে বাংলা বাজার পত্রিকা, এবং তাদের প্রধান শিরোনাম হচ্ছে হাইকোর্টে হট্টগোল, হাতাহাতি, রাষ্ট্রপতি হাসপাতাল থেকে বঙ্গভবনে ফিরেছেন, বরফ তৈরি নোংরা দূষিত পানিতে, রোগ ছড়াচ্ছে সর্বত্র, এবং রমজানের বাজার উত্তাপ, ঢাকায় ছোলা, চট্টগ্রামে চিনি উধাও। এই বিষয়টি কিন্তু বেশ কয়েকদিন থেকে আমরা শুনছি যে চিনি এবং ছোলার যে বিষয়গুলি আছে। এবং আমার হাতে আছে আমাদের সময়, তাদের প্রধান শিরোনাম আমিনীর বিরুদ্ধে মামলা, খালেদা প্রসঙ্গ, সংবিধান ছুঁড়ে ফেলার মামলায় বিচারককে ট্রে ছুঁড়ে মারলেন বিএনপির আইনজীবীরা, যেটি আপনি বলেছিলেন যে আজকে যেই করেছে। জঙ্গি মনোভাব আমরা দেখেছি, এটা একেবারে এর বাইরে একটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই, যে এটি হয়তো বাইরের ভারতের একটি পত্রিকার একটি শিরোনাম, যে সেটি ছিল যে আপনি জানেন যে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন একটি অনেক ভালো একটা অবস্থার দিকে, এবং নট অনলি বাংলাদেশ ভারত পাকিস্তান সম্পর্ক। আজকে ভারতের টাইমস অফ ইন্ডিয়া তাদের ইন্টারনেট ভার্সনে বলছে যে ভারতের যে ট্রানজিট দ্বার প্রান্তে, এবং এই ট্রানজিট হলে 2 দেশের বৃহত্তর যে জনগোষ্ঠী তারা সবচেয়ে বেশি উপকৃত হবে। দেশ বাইরে দেশের কথা পরে আসছে, কিন্তু সাধারণ মানুষ উপকৃত হবে, তাদের সম্পাদকীয়তে এই মন্তব্য করছে। সঠিক কথাই বলেছেন। আসলে মানুষ ছাড়া দেশ মানেই তো মানুষ, এবং মানুষের কল্যাণে তো সবকিছু করা। দেখুন, ট্রানজিট বিষয়টিকে এটি নিয়েও অনেক ধরনের রাজনীতিকরণ হয়। এটিকে আসলে অর্থনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখার প্রয়োজন আছে, যে বাংলাদেশের যে একটা ভৌগোলিক অবস্থানগত সুবিধা আছে এই আমরা যেখানে আমরা আছি, তাতে করে যে আমরা কিছু সার্ভিস সেল করতে পারি ইন্ডিয়াকে, নেপালকে, ভুটানকে। এই সার্ভিসটা সেল করার
এমন একটি জায়গায় আমরা আছি, এটি যদি আমরা না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমরা বঞ্চিত হব। অথচ এটা যদি করি তাহলে কিন্তু আমরা বহুবিধভাবে উপকৃত হব। একটিতে হচ্ছে আমরা সেল করলে ডিরেক্টলি একটি ইকোনমিক ফিট আমাদের আছে। দ্বিতীয় হচ্ছে এখন যদি আমি একটা চুক্তিতে যাই এবং সেল করতে যাই তাহলে আমাদের যে অবকাঠামোগত অবস্থা আছে সেটি কিন্তু আমাদেরকে 100% পোটেনশিয়াল ক্যাপচার করতে দিবে না, আমি 10% মাত্র নিতে পারবো। কিন্তু এটিকে কেন্দ্র করে বাংলাদেশে অভ্যন্তরে যে ডেভেলপমেন্টগুলি হবে, একটি রিসার্চের আপনাকে রেফারেন্স দিই, এডিবি বলছে যে $24 বিলিয়ন মতন খরচ করতে হবে এবং সেই জিনিসটা আপনি WTO এবং বিভিন্ন ইয়েদের কাছ থেকে আপনি কনসেশনাল লোন পাওয়ার একটা সুযোগ থাকবে এবং এই ডেভেলপমেন্টে যখন হবে তখন আপনি 100% দিতে পারবেন, পার ইয়ার $1 বিলিয়ন মতন একটা লাভের সুযোগ বাংলাদেশে থাকবে। জনাব মোহাম্মদ এ আরাফাত, এই বিষয়ে আমরা আরেকটি অনুষ্ঠান করব, একদম পুরোপুরি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজ একদমই সময় নেই হাতে। তো আমাদের এই স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, মধ্যরাতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা করব আপনি আমাদের প্রায় এই সময় দেবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই অনুষ্ঠানটি আজ সকাল 7টায় আবারও প্রচারিত হবে, ততক্ষণ দেখবেন আশা করি। আর ততক্ষণ পর্যন্ত মোহনা টেলিভিশনের সঙ্গেই থাকুন। মোহনার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থাকবেন।